গত ক্লাসে হচ্ছে আমরা রিং ফ্রেমের অটোমেটিক হচ্ছে ডফিং দেখেছিলাম। আজকে আমরা হচ্ছে দেখব যে আমাদের রিং ফ্রেমের ক্ষেত্রে আজকে আমরা দেখব হচ্ছে আমাদের রিং ফ্রেম মেশিনের ক্ষেত্রে কিছু অটোমেশন, বিশেষ করে স্পিন্ডল। একটা রিং ফ্রেমের অটোমেশনের একটা অনেক বড় জায়গা হচ্ছে স্পিন্ডল মনিটরিং সিস্টেম। স্পিন্ডল মনিটরিং সিস্টেম বলতে আমরা জানি যে আমাদের রিং ফ্রেমে হচ্ছে স্পিন্ডলের কাজ যেটা, সেটা হচ্ছে প্যাকেজকে মুভ করানো। রিং ববিন তো নিজে নিজে হচ্ছে সে মুভ করতে পারে না, তো স্পিন্ডলের কাজ হচ্ছে এই রিং ববিনটাকে মুভ করানো। তো এখন এই রিং ববিনটাকে মুভ করানোর ক্ষেত্রে, তো প্রত্যেকটা ছোট ছোট রিং ববিনকে কন্ট্রোল করানোর জন্য আমার হচ্ছে স্পিন্ডেলকে আমরা ব্যবহার করি, এবং এই স্পিন্ডেলের সাথে কিন্তু বেশ অনেকগুলি তথ্য আমরা নিতে পারি যদি আমরা স্পিন্ডেল কেন্দ্রিক সেন্সিং ডিভাইস বসাই। সেটা হচ্ছে যে মেশিন কোনো একটা স্পিন্ডেল বন্ধ আছে কি চালু আছে, তারপরে হচ্ছে কোন স্পিন্ডেলে প্রোডাকশনের সমস্যা হচ্ছে কিনা, হ্যাঁ, এই ধরনের হচ্ছে, কিংবা কোন স্পিন্ডেলে ইয়ার্ন ব্রেক খুব বেশি হচ্ছে কিনা। ইয়ার্ন ব্রেকের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই সেন্সে যে আমাদের রিং ফ্রেমে কিন্তু হচ্ছে যদি একটা ইয়ার্ন ছিঁড়ে যায়, আমরা টোটাল রিং ফ্রেমটাকে বন্ধ করে দেই না। এটা কথাটা আমরা আগেও বলেছিলাম। কারণ ধরা যাক কোনো একটা রিং ফ্রেমে নাম্বার অফ স্পিন্ডেল হচ্ছে 1200 বা 1600 বা 1800। তো এতগুলা স্পিন্ডেল যখন থাকে তখন এতগুলা স্পিন্ডেল, একটা স্পিন্ডেল ছিঁড়ে যে গেলে আমরা এই একটা স্পিন্ডেলের জন্য যে সবগুলো স্পিন্ডেলকে বন্ধ করে দিব এরকমটা কিন্তু আমরা করব না। তো তখন যেটা হয় যে মেশিন চালুই থাকে, কিন্তু রোভিং প্রোডাকশন কিন্তু আসতেই থাকে, অর্থাৎ রোভিং ড্রাফটিং জোন দিয়ে যেতেই থাকে যেতেই থাকে যেতেই থাকে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা মানে রোভিং কে কেন বন্ধ করি না? আমরা রোভিং কে কেন হচ্ছে ইয়ার্ন ছিঁড়ে গেল আমরা কেন রোভিং এর আশাকে বন্ধ করে দেই না? রোভিং কে কেন আমরা আসতে দিই? তো রোভিং কে আসতে দিই এবং রোভিং কে বন্ধ না করার কারণ হচ্ছে, যদি আমরা ইন্ডিভিজুয়াল রোভিং কে কন্ট্রোল করতে যাই, রোভিং স্টপ করতে চাই, তাহলে আমাকে ইন্ডিভিজুয়াল মোটরের প্রয়োজন হবে, বা সোজা কথা ইন্ডিভিজুয়াল ড্রাইভের প্রয়োজন হবে, যেটা খরচ অনেক বেশি বাড়বে। যে আমি যদি এরকম একটা সিস্টেম করতে চাই যে ইয়ার্ন ছিঁড়ে গেল আর ড্রাফটিং জোনের ড্রাফটিং রোলার হচ্ছে সে মুভ করা বন্ধ করে দিল, হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা ড্রাফটিং জোনের রোলারে যদি আমি এই ধরনের ড্রাইভ বসাতে চাই, খরচ অনেক বেশি হবে। যদিও এই অপশনটা অপশনাল হিসেবে কোনো কোনো ম্যানুফ্যাকচারার হচ্ছে তারা রাখে অপশনাল হিসেবে। তো কিন্তু এটা খুব একটা আসলে সুফল বয়ে নিয়ে আসে না, খরচের কথা চিন্তা করতে গেলে বেশ বড় মাপের খরচ। তো তাহলে আসলে কি করা যায়? তো এই ক্ষেত্রে কোম্পানিগুলি যেগুলো মাথায় নিয়ে আসলো, আমরা যদি ইন্ডিভিজুয়াল হচ্ছে স্পিনিং এর ইন্ডিভিজুয়াল স্পিন্ডেলে যদি আমরা হচ্ছে কোনো ধরনের একটা সেন্সিং ডিভাইস বসাতে পারি, যে সেন্সিং ডিভাইসটা সেন্স করতে পারবে যে ইয়ার্ন ব্রেক করলো কিনা, এবং ইয়ার্ন ব্রেক করার পরে সে যদি সাথে সাথে একটা এলইডি লাইট সেখানে বসানো যায়, যে এলইডি লাইটটা হচ্ছে সিগন্যাল দিয়ে দিবে, তাহলে ওয়ার্কার দূর থেকে বুঝতে পারবে যে এই ইয়ার্নটা ব্রেক করেছে। আমাদের মেশিনে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে ওয়ার্কাররা যখন রিং ফ্রেমে তোমার হচ্ছে কাজ করে, তো তখন এই যেমন ধরা যাক এখানে তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ যে ডান দিকে একটা মেশিন, বাম দিকে একটা মেশিন। তো এই ডান দিকে এবং বাম দিকে যখন মেশিন থাকে, যেমন এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকেও মেশিন বাম দিকেও মেশিন, ওয়ার্কারকে কিন্তু মাঝখানে কাজ করতে হয়। অর্থাৎ একজন ওয়ার্কার বা দুইজন ওয়ার্কার থাকবে যার কাজই হচ্ছে এই দুই সাইডের মেশিন, পাশাপাশি দুইটা মেশিনের এই কমন সাইডটা হচ্ছে তারা নিয়ে নেয়। একজন ওয়ার্কার এক মেশিনের ডান একদিক ফলো করবে, পাশের মেশিনের আরেক দিকটা হচ্ছে নেবে। তার মানে পাশাপাশি দুইটা মেশিনের দুইটা দিক সে হচ্ছে মেনটেন করে, খুঁজে বেড়ায় যে কোন ইয়ার্নটা ব্রেক করলো। সাধারণ অবস্থা ছিল যে ইয়ার্ন ব্রেক করার জন্য সে করতো কি, মেশিনের একদম এই মাথা থেকে ওই মাথা ক্রমাগত হাঁটতো, হেঁটে হেঁটে চোখ দিয়ে দেখতো যে ইয়ার্ন ছিঁড়েছে কি ছিঁড়েনি, ছিঁড়ে গেলে সেটাকে জোড়া লাগাই দিত। তো এমনটা কিন্তু হতেই পারে, ধরা যাক ঠিক এই বাম দিকের মাথায় কোনো একটা ইয়ার্ন ব্রেক করলো, তো সে হয়তো মাত্রই ধরা যাক এখানে 1 নাম্বার স্পিন্ডেল, সে হয়তো যখনই 1 নাম্বার স্পিন্ডেল চেক করেছে তখন হয়তো ইয়ার্ন ব্রেক করেনি, কিন্তু 5 নাম্বার স্পিন্ডেলে সে যাওয়ার পরপরই 1 নাম্বার স্পিন্ডেলটা ব্রেক করে ফেলেছে। তাহলে চিন্তা করো কি হবে। সে 5 নাম্বার থেকে 10 হয়ে 100 হয়ে 200 হয়ে ওই শেষ মাথায় যাবে,
আবার শেষ মাথা থেকে চেক করতে 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 যখন এই মাথায় আসবে তখন সে দেখবে ও আচ্ছা 1 নাম্বার স্পিন্ডেল তো ব্রেক করেছে, তখন সে হচ্ছে 1 নাম্বার স্পিন্ডেলকে সে রিপেয়ার করলো। এই এতক্ষণ সময় ধরে কিন্তু আমাদের রোভিং এর ওয়েস্টেজ হয়েছে। তো এমন যদি হতো যে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল স্পিন্ডেলকে যদি আমরা হচ্ছে মনিটর করতে পারতাম, স্ক্যান করতে পারতাম। এখন আমি তোমাদেরকে যে অটোমেশনটা দেখাবো, মানে এটার পিছনে গল্পটা আমি বলছি। যেমন যদি হতো যে সে 5 নম্বর স্পিন্ডেলে গেল, তারপরে হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল স্পিন্ডেল মনিটরিং সিস্টেম ছিল যেটা স্ক্যান করে বুঝে ফেললো যে হ্যাঁ ইয়ার্ন ব্রেক করেছে, সে একটা এলইডি লাইট জ্বালাই দিল। তাহলে হবে কি, ওই দূর মাথা থেকেই যখন ওয়ার্কার দেখবে যে এই মাথায় একটা এলইডি লাইট জ্বলছে, তার মানে ইয়ার্ন ব্রেকেজ বোঝানো হচ্ছে, তখন সে কিন্তু অন্য সমস্ত স্পিন্ডেল গুলিকে তার ইন্ডিভিজুয়ালি চেক করার দরকার নেই, সে সরাসরি ওই মাথা থেকে দৌড়ায় এখানে এসে ইয়ার্নটাকে ব্রেক করে দিতে পারবে। অর্থাৎ যদি আমরা ইন্ডিভিজুয়াল মনিটরিং করতে পারি, এখন যেটা তোমাদেরকে দেখাবো, তো ইন্ডিভিজুয়াল মনিটরিং যদি আমরা করতে পারি তাহলে কি হবে, একজন ওয়ার্কার হচ্ছে খুব সহজেই সে রেসপন্স করতে পারবে। তাকে ইন্ডিভিজুয়ালি হচ্ছে চোখে দেখে দেখে বের করতে হবে না কোন ইয়ার্নটা ছিঁড়ে গেছে, বরঞ্চ যে স্পিন্ডেলে ইয়ার্ন ছিঁড়বে সেখানে একটা লাইট জ্বলবে, সিগন্যাল দিবে, সে সরাসরি হচ্ছে সিগন্যাল বরাবর দৌড়াদৌড়ি করবে। অর্থাৎ তার হচ্ছে অযথা সময় নষ্ট হবে, ওয়েস্টেজের পরিমাণও অনেক কমবে। তো এই ধরনের একটা তোমাদেরকে প্রথমে আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল স্পিন্ডল মনিটরিং সিস্টেম দেখাবো। এই ধরনের সিস্টেম অনেকেই নিয়ে আসছে। যেমন হচ্ছে উস্টার, যদি বলি উস্টার তো বেশ নামি দামি কোম্পানি, বিশ্ব সেরা ব্র্যান্ডের মধ্যে একটা, তাদেরও আছে, সেটা একটু পরে দেখবো। আগে আমরা ইন্ডিয়ান একটা ম্যানুফ্যাকচারার দেখবো, সেটা নাম হচ্ছে ইন্দো টেকনোলজি। তামিলনাড়ু কোয়েম্বাটোরের একটা ম্যানুফ্যাকচারার তারা। তো তাদের আগে সিস্টেমটা দেখে আসি, পরে আমরা হচ্ছে উস্টারেরটা দেখবো। আর ইন্ডিয়ান আরেকটা ব্র্যান্ড আছে, টেস্টিং ব্র্যান্ড, যেটাকে হচ্ছে প্রিমিয়ার নামে একটা টেস্টিং ব্র্যান্ড আছে। তো প্রিমিয়ারেরও হচ্ছে এই ধরনের একটা সার্ভিস আছে ওদের, সেটাকে ওরা বলে আল্টিমো, ইন্ডিভিজুয়াল স্পিন্ডল মনিটরিং সিস্টেম। তো তাদেরটাও হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। তো সবার প্রথমে আমরা হচ্ছে স্পিনোভা, ওরা এটাকে নাম দিয়েছি স্পিনোভা, কোম্পানিটার নাম হচ্ছে ইন্দো টেকনোলজি। আমি হচ্ছে অডিওটা শেয়ার করছি। এটাও আগেরকার ভিডিওগুলোর মধ্যে আমি কিছু কিছু কথা ব্যাখ্যা করার চেষ্টা করব, কিন্তু তোমরা যেটা বুঝো না সেটা হচ্ছে আমাকে বলবা। স্যার তাও স্যার দুই দিকেই স্যার লস আমার। কারণ আমরা যদি স্যার রোভিং এক্সট্রা চলে যায় তাহলে আমার লস, আবার যদি আমি প্রোডাকশন অফ করি তাহলেও লস। প্রোডাকশন অফ কেন করব? আচ্ছা স্পিন্ডেল যদি ছিঁড়ে গেলে একটা, মানে ইয়ার্ন যদি ব্রেক করে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এর জন্য এটা আসলে খুব বড় ধরনের একটা সমস্যা, যে হচ্ছে স্পিন্ডল ছিঁড়ে গেলে আমার ওই দিক দিয়ে প্রোডাকশনও আমি হচ্ছে লস হচ্ছে, এবং একই সাথে আমার হচ্ছে রোভিংও ওয়েস্ট হিসেবে জমা হয়ে যাচ্ছে। অবশ্যই। এবং এখানে হচ্ছে স্পিনিং এর ক্ষেত্রে তো রিং ফ্রেমে তোমার মনে করো সংখ্যা অনেকগুলা, অনেকগুলা স্পিন্ডল, সেই জন্য এখানে প্রচুর, মনে করো 50,000 স্পিন্ডল, কোন একটা 50,000 হচ্ছে মিনিমাম, মিনিমাম না ঠিক, আসলে 25-30 হাজারও স্পিন্ডল রিং ফ্রেম স্পিনিং মিলও আছে। 50,000 হচ্ছে মিডিয়াম সাইজের স্পিনিং মিলেরই হচ্ছে 50,000 স্পিন্ডল থাকে। তো একটা ফ্যাক্টরিতে মনে করো 50,000 স্পিন্ডল চলছে, এখানে যদি 500 স্পিন্ডলও যদি এখন দেখা যায় যে ইয়ার্ন ব্রেক, তাহলে কিন্তু সেম টাইমে প্রচুর হচ্ছে তোমার লস। তো এই জন্য এটা খুব ভালোভাবে মনোযোগ দিতে হয়, এবং প্রোডাকশন অফিসারকেও সবসময় এদিকে খেয়াল রাখতে হয় যে কোনো ওয়ার্কার হচ্ছে রিং ফ্রেমে কাজ করছে কিন্তু সে পিসিং এ মনোযোগ না দিয়ে অন্য কোনো ওয়ার্কারের সাথে গল্প গুজব করতেছে কিনা, বা হচ্ছে একটু অমনোযোগী আছে কিনা। তো এদিকে বেশ লক্ষ্য রাখতে হয়। আচ্ছা, তাহলে আমরা দেখি যে স্পিন্ডল মনিটরিং এর ক্ষেত্রে ইন্দো টেকনোলজি তারা কি ধরনের ফিচার নিয়ে আসলো। এখানে হচ্ছে প্রত্যেকটা তোমার এই, এখানে হচ্ছে স্পিন্ডলের সাথে সেন্সিং ইউনিট এবং সেই সাথে একটা এলইডি লাইট, একটা করে এলইডি লাইট বসানো আছে। যেমন এই যে এখান থেকে দেখা যাচ্ছে ওই দূরে এলইডি লাইট লাল রং জ্বলে উঠছে, এটার মানে হচ্ছে ওখানে একটা ইয়ার্ন ব্রেক হয়েছে। তো ওয়ার্কার যদি এই মাথায় থাকতো, একদম শুরুর মাথায় থাকতো, তাহলে ওই লাল দিকে কিন্তু, মনে করো এটা হচ্ছে ধরা যাক 60 নাম্বার স্পিন্ডল ধরা ধরা যাক, তখন যদি এই সিস্টেম না থাকতো তাকে কিন্তু 1 2 3 4 করে করে 60 পর্যন্ত গিয়ে তারপরে সে দেখতো ও আচ্ছা 60 নম্বরটা ছিঁড়া।
এখন কিন্তু তাকে 1 থেকে 59 চেক করার কোনো দরকারই নাই, সে এসেই সরাসরি লাইট দেখে 60 নম্বরে চলে যাবে। প্রচুর টাইম সেভ হবে এবং ওয়েস্ট ম্যাটেরিয়াল সেভ হবে। এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে, তোমাদের আগেই বলেছিলাম যে একজন ওয়ার্কার হচ্ছে এই ক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে পাশাপাশি 2টা মেশিনেরই একসাথে সে কাজ করতে পারে। কারণ তাকে হচ্ছে দেখা লাগছে না ইন্ডিভিজুয়ালি, যেহেতু সে কেবলমাত্র লাইট ফলো করতেছে, তো যেখানে লাইট জ্বলবে সে সেখানেই যাবে। সুতরাং একজন অপারেটর খুব সহজেই চাইলে পাশাপাশি 2টা রিং ফ্রেমের 2টা সাইডই সে সামলাতে পারবে। এবং যদি লাইট না থাকতো তাহলে কিন্তু যখন সে রাইট চেক করতেছে তখন হয়তো সে শুধু রাইট সাইডের স্পিন্ডেল গুলোই চেক করতো, লেফট সাইডের স্পিন্ডেল আর চেক করতো না। কারণ হচ্ছে যদি সে বারবার এরকম স্কিপ করে যায় তাহলে তো মুশকিল, প্রচুর সময় লাগবে যদি এই ধরনের সেন্সিং সিস্টেম না থাকতো। কিন্তু এখন যেহেতু আছে, সে চাইলেই ঠুসঠাস এক মেশিন, একবার এই মেশিন, একবার এই মেশিন, একবার এই মেশিন, একবার ওটা, এভাবে সে খুব দ্রুতই হচ্ছে স্কিপ করতে পারে। দেখো এখানে কিছু তথ্যও দিয়েছে যে এই ধরনের হচ্ছে দ্রুত পিসিং এর ফলে নিউমাফিল ওয়েস্টকে 25% হচ্ছে কমিয়ে ফেলা সম্ভব হয়। 25% মানে হচ্ছে নিউমাফিল, সরি 25% তো কিছু না। নিউমাফিল, নিউমাফিল মানে কি? নিউমাফিল মানে হচ্ছে ওই যে সাকশন করে আমরা হচ্ছে তোমার যে ওয়েস্টটাকে নিয়ে যে রোভিং ওয়েস্ট, সেটাই হচ্ছে নিউমাফিল। তো এই নিউমাফিলের পরিমাণ 25 থেকে 50% কমে যায়। তো কোন গবেষণায় বলে 25, কেউ হচ্ছে 50%ও বলেছে। এবং কমে যাওয়াটা খুবই স্বাভাবিক, যেহেতু ওয়ার্কার খুব দ্রুত হচ্ছে তোমার রেসপন্স করতে পারে, তো সেহেতু অবশ্যই নিউমাফিল ওয়েস্ট অনেকখানি কমে যায়। তো লাল আলো মানে হচ্ছে তারা এন্ড ব্রেকেজ। আবার স্পিনিং মেশিন চলতে চলতে আরেকটা সমস্যা হয়, যেমনটা এখানে তুমি খেয়াল করে দেখো, দ্রুত ঘুরতে ঘুরতে স্পিন্ডেল সাধারণত তোমার হচ্ছে এই যে টেপ, এটা হচ্ছে টেপ, এই সবুজ রং দিয়ে যেটা দেখা যাচ্ছে, এই যে এখানে সবুজ রং দিয়ে যেটা দেখা যাচ্ছে, এই টেপটা হচ্ছে তোমার সেন্ট্রালি মোটর থেকে একটা সিলিন্ডারের মাধ্যমে একটা সার্কুলার শেফটের থেকে হচ্ছে এই টেপটা মোশন পায় এবং সে এসে স্পিন্ডেলকে ঘুরায়। এই টেপটা দিয়ে হচ্ছে স্পিন্ডেলকে ঘুরানো হয়। তো স্পিন্ডেল হচ্ছে সরি টেপটা স্পিন্ডেলের যেই জায়গায় হচ্ছে থাকে স্পিন্ডেলের, সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে স্পিন্ডেল ওয়ার্ফ। তো কখনো কখনো এরকম হয়, ঘুরতে ঘুরতে টেপটা তো ভাইব্রেট করে, ভাইব্রেট করতে করতে কখনো কখনো সেই স্পিন্ডেলের হোয়ার্ফকে ছেড়ে উপরে উঠে যায়, তখন আর সে মোশনটা ভালোভাবে ট্রান্সফার করতে পারে না। যেমন এই যে মাঝখানের 2টা স্পিন্ডেলের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে, যে স্পিন্ডেলটা কিন্তু পাশের 2টার চাইতে একটু উপরে উঠানো, সে হোয়ার্ভের মধ্যে নাই, হোয়ার্ভ থেকে একটুখানি উপরে উঠে গেছে। এই অবস্থায় কিন্তু মোশন ট্রান্সফারটা মোটেও ভালো হচ্ছে না বা ইউনিফর্মলি হচ্ছে না, প্রচুর ভাইব্রেশন করবে তখন। তো এই জায়গাটাকে বলা হচ্ছে স্লিপ স্পিন্ডল। তো যদি সবুজ আলো জ্বলে বা নীল আলো জ্বলে, এখানে ওরা লিখেছে ব্লু, তো হতে পারে এটা নীল, আমি হয়তো কোনো কারণে সবুজ দেখতেছি। তোমরা কি দেখতেছো, সবুজ দেখো না নীল দেখো? আমার তো মানে সবুজই। যাই হোক, তো ওরা এখানে বলেছে ব্লু। মূল বিষয় হচ্ছে যে স্পিন্ডল যদি স্লিপ করে তখন হচ্ছে আলাদা একটা লাইট দিয়ে তারা এটাকে বোঝাতে পারে। তো ওয়ার্কার দূর থেকে দেখলে বুঝবে যে আচ্ছা এখানে হচ্ছে স্পিন্ডল স্লিপ করেছে, তো সে গিয়ে হচ্ছে টেপটাকে আবার জায়গা মতো বসায় দিয়ে আসবে। অর্থাৎ কি সমস্যা হয়েছে সেটাও মানে অনেকখানি ইন্ডিকেট করা সম্ভব ওই এলইডির আলাদা কালার দিয়ে। এখানে হচ্ছে টেপটা ঠিক মতো বসানো নাই, স্পিন্ডেল হোয়ার্ফ থেকে উপরে উঠানো আছে। তো এই জন্য মোশন ট্রান্সফারটা হচ্ছে মোটেও সমান হবে না, ইউনিফর্ম হবে না বাকি অন্য সবার মতো। যেমন এই যে এটা এটা হচ্ছে তোমার নিচে নেমে গেছে, স্পিন্ডেলটা এই যে হোয়ার্ফে এখানে থাকার কথা ছিল সে হচ্ছে নিচে নেমে গেছে। তো এটাকে সে হাত দিয়ে স্পিন্ডেলটাকে জায়গা মতো বসায় দেওয়ার চেষ্টা করতেছে আর কি।
আচ্ছা, আরেকটা জিনিস এখানে বোঝা যায় সেটা হচ্ছে যে আমাদের বিশেষত যখন প্রোডাকশন শুরু হয়, প্রোডাকশন শুরু হওয়ার সময় ইয়ার্ন ব্রেকেজটা বেশি থাকে। প্রোডাকশন শুরু হওয়ার সময় হচ্ছে এন্ড ব্রেকেজটা তোমার হচ্ছে বেশি থাকে। তো এন্ড ব্রেকেজ বেশি থাকার কারণ হচ্ছে যখন মাত্রই প্রোডাকশন শুরু হলো তখনই হচ্ছে তোমার একদম কি বলা যায়, স্পিন্ডেল আরপিএম যখন অনেক বেশি থাকে তখন ইয়ার্নের উপর প্রেশারটা বেশি পড়ে। তো ধীরে ধীরে হচ্ছে কিছুক্ষণ স্টার্ট আপ ব্রেক বলে তখন এটাকে, যে মেশিনের আমি স্পিন্ডেল একটা নতুন ডফ শুরু করলাম তখন ইয়ার্ন ব্রেক যে বেশি পাওয়া যায় এটাকে বলা হয় হচ্ছে স্টার্ট আপ ব্রেক, তখনও হচ্ছে লাল রঙের এলইডি জ্বলবে। আর এখানে রেড ফ্ল্যাশ মানে হচ্ছে যেই স্পিন্ডেলটা বারবার তোমার হচ্ছে লাইট জ্বলছে, বারবার লাইট জ্বলা মানে হচ্ছে এই যে এখানে বারবার লাল আলো জ্বলছে, এর মানে হচ্ছে স্পিন্ডেলটা বারবার ব্রেক হচ্ছে। অর্থাৎ এখানে শুধুমাত্র পিসিং করে চলে গেলেই চলবে না, বরঞ্চ এখানে অবশ্যই স্পিন্ডেলে কোনো বিশেষ সমস্যা আছে যার ফলে হচ্ছে বারবার হচ্ছে ওখানে ইয়ার্ন ব্রেক হচ্ছে। তখন স্পিন্ডেলটাকে আলাদা করে কেয়ারিং করতে হবে, আলাদা করে খেয়াল করতে হবে যে স্পিন্ডেলে কোনো সমস্যা আছে কিনা, বা যে টেপ ব্যবহার করা হয়েছে টেপের কোনো সমস্যা আছে কিনা, ইয়ার্ন ব্রেকেজ কেন এখানে বারবার হচ্ছে। তো এই ছিল মোটামুটি। তবে এর সাথে একই সাথে হচ্ছে তাদের তোমার এটা সেন্ট্রাল ডাটা সিস্টেমও আছে একটা, এটা তারা দেখাচ্ছে যে যে কোনো হচ্ছে একটা ডিভাইস ব্যবহার করা যেতে পারে, সেটা হচ্ছে কম্পিউটার হতে পারে কিংবা পার্সোনাল কোনো ডিভাইস হতে পারে, ট্যাব কিংবা মোবাইল। তো এইখান থেকে হচ্ছে প্রত্যেকটা মেশিনের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্পিন্ডেলের ডাটা পাওয়া যাবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হচ্ছে স্পিন্ডেলের ডাটা পাওয়া যাবে। তার মানে ফ্যাক্টরিতে যদি মানে 50টা রিং ফ্রেম থাকে তাহলে 50টা রিং ফ্রেমেরই ডাটা এখানে আলাদা আলাদা করে পাওয়া সম্ভব। যেমন এখানে তোমরা দেখো যে মিটার পার মিনিট, অর্থাৎ যে কোন রিং ফ্রেমে কত কাউন্ট হচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে কত ডেলিভারি স্পিড, 22 দশমিক, যেমন প্রথমটা 22.65 মিটার পার মিনিট। তো স্পিন্ডেল আরপিএম কত চলছে সেই রিং ফ্রেমে, কত 13,000 সামথিং, টিপিআই কত 15 পয়েন্ট সামথিং, কত কাউন্টের ইয়ার্ন অ্যারাউন্ড 11 পয়েন্ট সামথিং, অর্থাৎ অ্যারাউন্ড 12 কাউন্টের ইয়ার্ন বাড়ানো হচ্ছে। তারপর হচ্ছে কত কেজি তার হচ্ছে প্রোডাকশন চলতেছে। জিপিএসএস মানে হচ্ছে যে গ্রাম পার স্পিন্ডেল পার শিফট কত পার্সেন্ট চলতেছে, যে এক স্পিন্ডেল গ্রাম পার স্পিন্ডেল পার শিফট। তো তোমরা হচ্ছে ওপিএস পড়ছো এর আগে, আউন্স পার স্পিন্ডেল পার শিফট, তো জিপিএস মানে হচ্ছে গ্রাম পার স্পিন্ডেল পার শিফট কত। অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রিং ফ্রেমের ক্ষেত্রেই ডাটা আমার কাছে থাকবে। এবং এটা যদি কেউ হচ্ছে ফ্যাক্টরিতে নাও থাকে, সে যদি বাইরেও থাকে, ফ্যাক্টরির বাইরেও যদি থাকে, তাহলেও কিন্তু সে অনায়াসে এই ডাটাটা জানতে পারবে। আচ্ছা, তো এখানে তারা তাদের হচ্ছে কিছু সুবিধার কথা বলছে, প্রোডাক্টিভিটি বেশি, ওয়ার্কারের জন্য সহজ হবে, এই ধরনের প্রচুর আমাদের ওয়েস্ট কমবে, এই ধরনের হচ্ছে তাদের কিছু সুবিধার কথাও তারা বলে দিচ্ছে। তো প্রোডাক্টিভিটি তাদের গবেষণা হচ্ছে প্রোডাক্টিভিটি 5% বেড়ে যায়, নিউমাফিল ওয়েস্ট হচ্ছে 50% সেভ হয়, আগে যা হতো তার 50% হচ্ছে হবে এখন। আর সায়েন্টিফিক ওয়ার্কের জন্য উপযোগী এটা তারা বলছে, এটা অবশ্য কি হিসেবে বলেছে এটা আমি বুঝি নাই, তাই এটা নিয়ে কিছু বলছি না যে কেন তারা বলছে সায়েন্টিফিক ওয়ার্কের এনভায়রনমেন্টের জন্য কনভেনিয়েন্ট, এটা কেন বললে এই লাইনটা আমার কাছে পরিষ্কার না। পরের লাইনটা হচ্ছে পেইস ব্যাক ইন লেস দেন 2 ইয়ার্স, এই টার্মটাকে বলা হয় আরওআই, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। অর্থাৎ তুমি যেই ধরা যাক তুমি 80 লক্ষ টাকা খরচ করে একটা রিং ফ্রেম কিনছো, 80 লাখ টাকা দিয়ে যে রিং ফ্রেম কিনছো, ইয়ার্ন বানাচ্ছ, তোমার এই মেশিনের পিছনে টাকাটা কতদিনে উঠে আসবে, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। তো তারা বলেছে যে 2 বছর, পেইস ব্যাক ইন লেস দেন 2 ইয়ার্স, 2 বছরের মধ্যে হচ্ছে এটা চলে আসবে। এই হচ্ছে মোটামুটি তাদের কথা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এই স্পিনোভা। তো আমরা এখন চলে যাব হচ্ছে রিটারের একটা ইয়ে আছে, উস্টার সেন্টিনেল। তো এটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি।
এটাও একই জিনিস, তোমরা হচ্ছে কিন্তু তারপরে একটু দেখে নেওয়া এবং পরিচিত হয়ে নেওয়া। 1979. এগুলো আসলে দেখানোর যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে স্পিনিং এ যদি তোমরা যাও তাহলে এই ধরনের অটোমেশন গুলি তোমরা বেশ পাবে। যদিও ইন্ডিভিজুয়াল স্পিন্ডল মনিটরিংটা হচ্ছে আমাদের বাংলাদেশে খুব বেশি এখনো প্রচলিত হয় নাই, কিন্তু হয়তো আগামী, আমার আন্দাজ যেটা আগামী হয়তো 5-7 বছরের মধ্যেই খুব ভালোভাবেই এগুলিকে আমরা পেয়ে যাব, বা 10 বছরের মধ্যেই এগুলিকে হয়তো আমরা খুব ভালোভাবে পেয়ে যাব। এখন কেউ কেউ ব্যবহার করে কিন্তু খুব বেশি আসলে প্রচলিত নয়, কারণ ইন্ডিভিজুয়াল স্পিন্ডল মনিটরিং এ খরচ বেশি হয়ে যায়। তো এখনো পর্যন্ত অনেকেই যেভাবে নির্ভরশীল, যে ম্যানুয়ালি চোখে দেখে দেখে পিসিং করবে, চোখে দেখে দেখে ডিটেক্ট করবে, এটার উপরে বেশি নির্ভরশীল। তারপরে হচ্ছে প্রচুর, আমার মনে হয় যে তোমরা পাবে অনায়াসে আগামী 5-10 বছরের মধ্যে। তো এগুলির সাথে পরিচিত হয়ে থাকাটা জরুরি। Oster Ring Data, the world's first monitoring system for ring spinning. The Oster Ring Data changed everything. End breaks could be identified and repaired faster. Machine efficiency increased. For the first time, it was easy to pinpoint spindles producing low twist yarn. অর্থাৎ তারা যেটা বলছে যে আহ, এমনকি যদি এরকমও হয় যে কোনো একটা ইয়ার্নের টুইস্ট কম হচ্ছে, সেটাও তারা আলাদা করে হচ্ছে ডিটেক্ট করতে পারবে। ইয়ার্ন ব্রেকেজ তো পারবেই, কোনো একটা স্পিন্ডলে যদি লো টুইস্ট হয়, ওই যে যেটা আমরা তোমাদের কিন্দো টেকনোলজিতেই দেখালাম, যে হচ্ছে দেখা যাচ্ছে যে কোন মেশিনে কত টিপিআই হচ্ছে, তো প্রয়োজনের চাইতে যদি কম হয়ে থাকে তাহলে সেটা ধরা পড়ে যাবে। And ring frame data in Oster Statistics now allowed spinning mills around the globe to benchmark their production standards. এখানে অবশ্য তার আরেকটা জিনিস নিয়ে কথা বলেছে, উস্টার স্ট্যাটিস্টিক্স। এটা আরো মজার জিনিস, সেটা হচ্ছে উস্টার স্ট্যাটিস্টিক্স হচ্ছে উস্টার কোম্পানি, তারা তাদের আম, আহ, যেটা একটা ফলাফল প্রকাশ করে, একটা পরিসংখ্যান প্রকাশ করে যে সারা বিশ্বের সবচেয়ে ভালো স্পিনিং মিলগুলো কোন কোয়ালিটির ইয়ার্ন তৈরি করছে। তো তুমি যদি দেখো যে সারা বিশ্বের সবচেয়ে ভালো স্পিনিং মিল গুলা কোন ধরনের ইয়ার্ন তৈরি করছে, তখন কিন্তু তুমি খুব সহজে তোমাকে মিলাই নিতে পারবা যে হচ্ছে আচ্ছা আমার ইয়ার্নের কোয়ালিটি এরকম, তাহলে আমি সারা বিশ্বের সাপেক্ষে আহ মানে কোন জায়গাটায় আমি অবস্থান করছি। যেমন এইভাবে দেখা সম্ভব হয় যে ধরা যাক কোন একটা তোমার ইয়ার্নের একটা তুমি ভ্যালু পেলা, তখন এই ইয়ার্নের ভ্যালু তোমাকে বলে দিচ্ছে যে তুমি উস্টার স্ট্যাটিক্স এর 5%, ওরা এইভাবেই প্রকাশ করে যে 5% ভ্যালু ফলো করতেছো। তখন 5% ভ্যালু মানে হচ্ছে যে তোমার বানানো যে ইয়ার্ন এটা বিশ্বের সবচেয়ে সেরা 5%-এর মধ্যে আসে। এবং এই তুলনাটা যে কেউই করে ফেলতে পারে, একদম হচ্ছে তুমি গাজীপুরে বসে তোমার ইয়ার্নের কোয়ালিটি দিয়ে তুমি ওই স্ট্যাটিস্টিক্স এর মানের সাথে মিলে তুমি তোমার মানটাকে বুঝে ফেলতে পারবা, যে তোমার মানটা কি হচ্ছে বিশ্বের সেরা 5%-এ, নাকি 50%-এ, নাকি 95%। এটাও আছে যে বিশ্বের 95% মিল এই কোয়ালিটি ফলো করে, এটাও একটা বেঞ্চমার্ক, যে ওটাকে বলে 95%। তো এরকম স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে এটা হচ্ছে বোঝা সম্ভব যে আমার ইয়ার্নের কোয়ালিটি সারা বিশ্বের সাপেক্ষে কোন অবস্থায় আছে, তার মান কিরকম, এটা বোঝা সম্ভব। তোমরা না বুঝলে কিন্তু আমাকে প্রশ্ন জিজ্ঞেস করো। তো আমিও কিছু কথা ব্যাখ্যা করার চেষ্টা করছি, তোমরা না বুঝলে জিজ্ঞেস করো। 2015, new Oster Sentinel. The ring এটা যদি 2015-তে আসছে উস্টার সেন্টিনেলটা, কিন্তু আমাদের দেশে আসছে বলে আমার এখনো জানা নাই। আমার জানার বাইরে কোথাও কোথাও এসে থাকতে পারে, এই সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাবে না। আচ্ছা, তোমরা এটা হচ্ছে একটু দেখতে থাকো, আমি একটুখানি ব্রেক নিচ্ছি। প্রশ্ন জমায় রেখো, আমি এসে তোমাদের প্রশ্নগুলি নিচ্ছি। spinning optimization system. Now it's time for the second revolution in ring frame monitoring. The Oster Sentinel raises the bar, giving spinners the power to optimize production. It measures all the essential data and presents practical options for improvements, guiding machine operators to improve efficiency and reduce waste. The Oster Sentinel directs maintenance crews straight to the problem spindles. Highly accurate sensors monitor each individual spindle.
আচ্ছা, আমরা আবার শুরু করি। অনাকাঙ্ক্ষিত বিরতির জন্য দুঃখিত। আমরা যেখানে ছিলাম, আচ্ছা। Detecting even the smallest deviations in twist, a critical factor for many yarn applications. এখন বোধহয় এটা ভালো বোঝা যাবে। তোমার যে এই স্লিপ স্পিন্ডেলটা, সেটা হচ্ছে, এটা তো স্পিন্ডেল টেপ। এই টেপটাই হচ্ছে স্পিন্ডেলকে ঘুরায়। আর এই যে একটা খাদ অংশ জুড়ে স্পিন্ডেল টেপটা বসানো, এই অংশটাকে বলা হচ্ছে স্পিন্ডেল হোয়ার্ফ। তো স্পিন্ডেল স্লিপ মানে হচ্ছে স্পিন্ডেলটা ভাইব্রেট করে তো মুভ করার সময়, এবং বেল্টও। তো কখনো কখনো এরকম হতে পারে এই হোয়ার্ফ থেকে উপরে উঠে যেতে পারে বা হোয়ার্ফ থেকে নিচে নেমে যেতে পারে। আর তখনই হচ্ছে স্পিন্ডেল স্লিপ বলা হয় আর কি এটাকে। The single spindle sensor of Ooster Sentinel is ergonomically designed and energy efficient. It's also extremely lightweight for minimum load on the ring rail lifting mechanism. যেহেতু হচ্ছে এটা রিং রেলের উপরে বসানো থাকবে, রিং রেল মানে ওই যে মেশিনের যে ফ্রেমটা রিংকে ধারণ করে সেটাই হচ্ছে রিং রেল। তো যেহেতু তাকে হচ্ছে রিং রেলে বসানো হবে, তো সেহেতু অবশ্যই রিং রেলের উপরে যেন এটা ওয়েট বৃদ্ধি না করে, এটা হচ্ছে ইনশিওর করা প্রয়োজন। কারণ রিং রেলের যদি সে ওয়েট হচ্ছে বৃদ্ধি করে দেয়, তাহলে তো হচ্ছে আমার পাওয়ার কনজাম্পশন বেশি হয়ে যাবে। It's compact in size, so it doesn't obstruct yarn piecing. With Ooster Sentinel, optimization is built in, monitoring every relevant factor. For example, the bobbin build-up report shows a remarkable depth in useful detail. তাহলে হচ্ছে দেখো, তোমার এটাকে তারা বলে ববিন বিল্ডিং রিপোর্ট, যে কত নিখুঁত তথ্য হচ্ছে তারা বের করে নিয়ে আসতে পারে। যেমন বাম দিকের কোণায় দেখো লেখা আছে মেশিন পার্টস কন্ডিশন, এই সংক্রান্ত একটা তথ্য তারা দিচ্ছে। তো রিং ট্রাভেলারের লেখা আছে ডেজ সিন্স লাস্ট চেঞ্জ, তার মানে তোমার হচ্ছে কতদিন হয়ে গেছে যে শেষ চেঞ্জ করা হয়েছে আমার ট্রাভেলার, এই তথ্য তাদের কাছে আছে। তারপরে হচ্ছে ডেজ সিন্স লাস্ট গ্রাইন্ডিং মানে হচ্ছে ওই যে টপ রোলারের, এটা তো টপ রোলারটা তো রাবারটা ক্ষয় হয়ে যায়, যখন ক্ষয় হয়ে যায় তখন আমরা এটাকে আবার ধার করি দুই পাশ দিয়ে, সেটাকে হচ্ছে ওই যে আমরা লোহার ছুরি কাচি যেরকম ধার কমে গেলে আমরা সেটাকে হচ্ছে শান দিই, এরকম টপ রোলারটাও যখন ফাইবারের সাথে ফ্রিকশনের কারণে উঁচু নিচু হয়ে যায়, তখন এটাকে আমরা গ্রাইন্ডিং করে পুরা সারফেসটা আবার ইউনিফর্ম করি। তো এখানে তারা বলছে আর কি যে এখান থেকে দেখানো হয় যে কতদিন হয়ে গিয়েছে যে লাস্ট গ্রাইন্ডিং করা হয়েছে। আরেকটা টপ অ্যাপ্রন তো তোমরা চিনো, যে কত মাস হয়েছে, যে মান্থ সিন্স লাস্ট চেঞ্জ, শেষ আমি অ্যাপ্রন চেঞ্জ করেছি কত মাস হয়েছে, অর্থাৎ এই তথ্যগুলো আমাদের এখানে আছে। এবং এই পাশ দিয়ে হচ্ছে ওয়েট কত, ঠিক আছে, ওয়েট কত গ্রাম, এখন পর্যন্ত 117 গ্রাম হয়েছে। এগুলি কিন্তু সব অনলাইন রিপোর্ট। হ্যাঁ, ওয়েট হচ্ছে 117 গ্রাম এখন পর্যন্ত ইয়ার্ন পেঁচানো হয়েছে। লেংথ কত কিলোমিটার, অ্যারাউন্ড 5.9 কিলোমিটার পর্যন্ত হয়েছে আর কি, অর্থাৎ এই 117 গ্রাম ইয়ার্নের লেংথ 5.9 কিলোমিটার। তারপরে কতক্ষণ সময় লাগলো, এই যে এখন পর্যন্ত হচ্ছে 480 মিনিট হয়েছে আর কি। Age related wear of critical machine parts likely to cause end breaks and quality defects. Ring frame speed settings versus end breaks. End breaks repaired by operators. Humidity and temperature diagrams, both key factors in end breaks. Power consumption for detailed cost analysis. In short, the bobbin build-up report is a total analysis for ring spinning optimization. Ooster Sentinel also knows that people are important, not only as a cost factor, but also playing a key role in productivity. That's why it includes an intuitive personal management system. Operator efficiency is analyzed by workload, end break repair report,
এখানে হচ্ছে তোমার একটা জিনিস ব্যাখ্যা করা জরুরি ছিল, সেটা হচ্ছে যে এই 117 মিটার হচ্ছে নিতে, এই যে আমার তোমার এন্ড ব্রেক হচ্ছে কতগুলি হচ্ছে, টাইম টু মিনিট, এখানে মিনিট দেওয়া। তো 0 মিনিট থেকে শুরু করে 480 মিনিট পর্যন্ত যে কোন মিনিটে কতগুলি হচ্ছে এন্ড ব্রেক হয়েছে। যেমন এই যে একটু আগে দেখো, তোমাদের নিশ্চয়ই মনে পড়ে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে ওই যে স্টার্ট ব্রেকেজ, স্টার্ট আপ ইয়ার্ন ব্রেক, যে যখন হচ্ছে স্টার্টিং লেভেলে ইয়ার্ন ব্রেকেজ বেশি হয়, এখানে দেখো স্টার্টিং লেভেলে কিন্তু ইয়ার্ন ব্রেকেজ তুলনামূলকভাবে অনেক বেশি। তো পরের দিকে কিন্তু কমে আসছিল, তারপর আরো কিছু কিছু দেখা গেছে, এখন একবারে শেষের দিকে কিছু দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে স্পিন্ডেল আরপিএম এর হচ্ছে কত হতে পারে। হ্যাঁ, স্পিন্ডেল আরপিএম যেমন ধরা যাক, এই যে এখানে তোমার এর খুব চমৎকার রিপোর্ট, এই যে 10,000 উপরে কিছু, এটা যদি 10,000, ওটা 20,000 হয়তো পারে, এটা 12,000 মনে করো। 12,000 থেকে ধীরে 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 উপরে উঠানো হলো। প্রথমে জিরো ছিল, কারণ প্রথমে তো মেশিন বন্ধ। রিপোর্টটা কি তোমরা বুঝতে পারতেছো, নাকি আমি একলা বকবক করে যাচ্ছি? বুঝতেছো? আচ্ছা, ঠিক আছে, না বুঝলে বলো। যেমন 10,000 স্পিন্ডেল আরপিএম শুরুতেই বেশি বাড়ানো হয় না, তাতে করে হচ্ছে ইয়ার্ন ব্রেকেজের পরিমাণ আরো বাড়বে শুরুতে। তো এটা হয়তো মনে করো অ্যারাউন্ড 14,000 ছিল, ধরে নাও এটা এটা হয়তো 13,000 14,000 ছিল এই যে। তো 14,000 পর্যন্ত যাওয়ার জন্য শুরুতে 10,000 থেকে আস্তে 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 আরপিএম বাড়লো, বেড়ে 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 প্রায় তোমার হচ্ছে 100 মিনিট, 80 মিনিট পরে, 80 মিনিট পরে হচ্ছে তোমার এটার ইয়ে হলো আর কি, যে স্পিড বাড়লো 14,000-এ, 14,000 দিয়ে যেতে 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 শেষের দিকে আবার এসে স্পিডকে কমায় দেওয়া হলো। শেষের দিকে ধীরে ধীরে কমায় দেওয়া হচ্ছিল এটা। আর টেম্পারেচারেরও একটা গ্রাফ আছে, যে টেম্পারেচার কত, সবুজ দাগটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস আর নীল দাগটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটির হচ্ছে গ্রাফ আর কি। তো এই তথ্যগুলি হচ্ছে আমাদের এই রিপোর্ট থেকে পাওয়া যাবে, Is a total স্টার সেন্টিনেলের রিপোর্ট থেকে পাওয়া যাবে। analysis for ring spinning of the কিছু প্রশ্ন করলে? জি স্যার, লাল যেটা এরকম স্যার গ্রাফে এন ব্রেকেজের সাথে সাথে মানে আমার স্পিড বাড়তেছে। আবার বলো। স্যার এন ব্রেকেজের সাথে সাথে কি আমার স্পিড বাড়তেছে আর একটা সময় স্পিড কমে যাবে? আবার একটু বলো, আমি ঠিক বুঝি নাই তোমার কথা। এন্ড ব্রেকেজের সাথে? স্যার এন ব্রেকেজের সাথে সাথে আমার কি স্পিডটা বাড়বে আর এক সময় স্পিডটা কমে যাবে, নিউট্রাল হয়ে যাবে আস্তে না, আস্তে? স্পিড সাধারণত হচ্ছে শুরুতে কম রাখা হয়, যেন এন্ড ব্রেকেজটা কম থাকে, যে স্টার্টিং এন্ড ব্রেকেজ গুলি হয়, তো এই কারণে হচ্ছে শুরুতে মেশিন স্পিড বাড়ানো হয় না, শুরুতে কম থেকে শুরু করা হয়। তারপরে মোটামুটি প্যাকেজ যখন হচ্ছে তোমার স্টেবল থাকে বহুক্ষণ, শেষের দিকে এসে প্যাকেজের সাইজ যখন বড় হয়ে যেতে থাকে, তখন হচ্ছে স্পিডটাকে আবার কমায় দেওয়া হয়। বুঝতে পারছি। হ্যাঁ, কারণ কি, তুমি দেখো, আমি ছোট্ট উত্তর দেওয়ার চেষ্টা করি, দেখো বুঝো কিনা, এটা খুব বেশি ব্যাখ্যা করতে যাব না। সেটা হচ্ছে যখনই আমার ওই প্যাকেজ বড় হয়ে যায়, শেষের দিকে বড় হয়ে গেলে কিন্তু সারফেস স্পিড বেড়ে যেতে থাকে প্যাকেজের, কারণ সারফেস স্পিডের ফর্মুলা হচ্ছে পাই ডি এন, ডায়ামিটার, আর এন হচ্ছে আরপিএম। তো আরপিএম না হয় সেমই থাকলো, কিন্তু কিন্তু প্যাকেজের ডায়ামিটার তো বেড়ে যাচ্ছে, তাই না, সময়ের সাথে সাথে। তো তাহলে কিন্তু প্যাকেজের সারফেস স্পিড বেড়ে যাচ্ছে। তো প্যাকেজের সারফেস স্পিড বেড়ে যাচ্ছে মানে কি, মানে হচ্ছে প্যাকেজ আগের চাইতে একবার ঘুরলে অনেক বেশি ইয়ার্ন তার দরকার। প্যাকেজের ডায়ামিটার বেড়ে গেল, সারফেস স্পিড বেড়ে গেল, তার মানে হচ্ছে একবার ঘুরলেই অনেক বেশি ইয়ার্ন এই প্যাকেজটার দরকার হচ্ছে। কিন্তু পিছন থেকে ফ্রন্ট রোলারের ডেলিভারি তো সেম আছে, আগের মতোই আছে, সেটা তো বাড়ে নাই। তাহলে কি হবে, সারফেস স্পিড যদি ক্রমাগত বাড়তে থাকে এইভাবে ডায়ামিটার বেড়ে যাওয়ার সাথে সাথে প্যাকেজের, তাহলে তো ইয়ার্ন ব্রেকেজ হবে খুব বেশি, কারণ প্যাকেজ বেশি বেশি করে টানবে, কিন্তু পিছন দিকে ড্রাফটিং রোলার থেকে আগের মতোই সাপ্লাই হচ্ছে। এই জিনিসটাকে কমানোর জন্য যেটা করে, প্যাকেজের ডায়ামিটার তো আর কমানো যাবে না, কারণ আমি যত প্রোডাকশন চলতে থাকবে ডায়ামিটার তো বাড়বেই। তো যেটা করা হয়, আরপিএম কে কমায় নিয়ে আসা হয়, যেন সারফেস স্পিড অতিরিক্ত বেড়ে না যায়। কিছু কি বোঝা গেল যে কেন জি স্যার। শেষের দিকে স্পিড কমাইতে হবে? হ্যাঁ, তো এই কারণে হচ্ছে স্পিডটা শেষের দিকে কমায় দেওয়া হয়, সারফেস স্পিড যেন বেড়ে না যায় প্যাকেজের, এই জন্য। optimization. আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলেও জিজ্ঞেস করো, আমি সামনের দিকে আগাচ্ছি। Ooster Sentinel also knows that people are important, not only as a cost factor, but also playing a key role in productivity. That's why it includes an intuitive personal management system. Operator efficiency is analyzed by workload, end brake repair rates, and machine end brake levels. তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেশিনে কি ধরনের ইয়ার্ন ব্রেক হচ্ছে এবং সেই ইয়ার্ন ব্রেক গুলো কত দ্রুত রিপেয়ার করা হচ্ছে, এর উপরে ওয়ার্কারদেরও একটা এফিসিয়েন্সি হচ্ছে বের হয়ে যাবে, যে এই মেশিনে যে ওয়ার্কার কাজ করতেছে সে হচ্ছে খুব ভালো সার্ভিস দিচ্ছে,
এন্ড ব্রেক তার ওখানে খুব বেশি রিপেয়ার হচ্ছে। ঠিক আছে, সুতরাং এই ধরনের একটা রিপোর্টও পেয়ে যাওয়া যাবে, যার ফলে খুব সহজে বোঝা যাবে যে কোন মেশিনে ওয়ার্কারদের পারফরমেন্স লেভেলটা কিরকম। Mills can use these results for better workload distribution and accurate performance evaluation. Uster Sentinel is ready for connection with Uster Tester উস্টার টেস্টার 6 হচ্ছে ইয়ার্নের ইভেননেস মেজার করার একটা টেস্টিং ইকুইপমেন্ট। এটা সবচেয়ে আধুনিক বর্তমান সময় উস্টারের মেশিনগুলোর মধ্যে। 6, the total testing center. এবং উস্টার টেস্টার 6 হচ্ছে এমন একটা মেশিন, তুমি যদি এখানে ইয়ার্ন টেস্ট করো, সে হচ্ছে তোমাকে ছবি দেখাবে যে হচ্ছে এই ইয়ার্ন দিয়ে তুমি যদি ফ্যাব্রিক বানাও তাহলে ফ্যাব্রিকটা দেখতে কিরকম হবে, সেই ফ্যাব্রিকের মধ্যে পিল ফর্মেশন কিরকম হতে পারে, তার মধ্যে হেয়ারিনেস কিরকম থাকবে, এইগুলা সে সিমুলেশন করে দেখাই দিতে পারে তুমি যদি কোনো একটা ইয়ার্নকে টেস্ট করো মেশিনে। এটা উস্টার টেস্টার 6 এর একটা বিশেষ ফিচার। Opening the door to endless new possibilities for quality analysis, including comparing ring frame end break data against quality data from the Uster Tester 6 and Uster Quantum Clearers. Ring frame data versus clearer cuts and alarms. Ring traveler wear and its effect on yarn hairiness. Speed settings and its impact on yarn defects. From end break detection to total mill optimization. Safeguarding quality and enhancing profitability. The Uster Sentinel is the breakthrough that spinners have been waiting for. এই হচ্ছে মোটামুটি আমাদের এখানে। স্যার একটা কথা বলছিলেন যে স্যার 5 টোটাল মানে ওয়ার্ল্ডের 5% হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি 95% কি ওটা ছিল হচ্ছে, এটা উস্টারের একটা ফিচার আছে, ওরা এটাকে বলে উস্টার স্ট্যাটিস্টিক্স। এই ফিচার অনুযায়ী ধরা যাক বিশ্বের যে কোনো প্রান্তের কোনো একটা মিল যখন হচ্ছে তোমার মনে করো যে ওরা, আচ্ছা একটু অন্যরকম ভাবে বলায়, সেটা হচ্ছে উস্টার প্রতি বছর তারা হচ্ছে বিশ্বের বিভিন্ন এলাকা থেকে স্পিনিং মিলগুলোর কাছ থেকে ইয়ার্নের কোয়ালিটির হচ্ছে সংগ্রহ করে, যে কারা কি ধরনের কোয়ালিটির ইয়ার্ন বানাচ্ছে, বোঝা যাচ্ছে? তাদের কোয়ালিটি রিপোর্ট গুলো তারা হচ্ছে অ্যানালাইসিস করে তারা বের করে যে হচ্ছে তোমার সবচেয়ে সেরা 5% স্পিনিং মিল কি কোয়ালিটির ইয়ার্ন বানাচ্ছে, সেরা 25% স্পিনিং মিল কি কোয়ালিটির ইয়ার্ন বানাচ্ছে, সেরা 50% স্পিনিং মিল কি কোয়ালিটির ইয়ার্ন বানাচ্ছে, সেরা 75, সেরা 95 স্পিনিং মিল, 95% স্পিনিং মিল কি কোয়ালিটি বানাচ্ছে। তো বোঝাই যাচ্ছে কেউ যদি সেরা 95%-এ চলে আসে তাহলে তার তো অবস্থা বেশি একটা ভালো না, বোঝা যাচ্ছে? 100 জন দৌড় দিছে, তুমি হচ্ছে সেরা 95 এর মধ্যে আছো, তো তাহলে তো বোঝা যাচ্ছে যে তোমার অবস্থা ভালো না। আর 100 জন দৌড় দিল, তুমি সেরা 5 এর মধ্যে আছো, তাহলে বুঝতে হবে তোমার অবস্থা ভালো। তো যে কোনো স্পিনিং মিল হচ্ছে তারা নিজেরাই ইয়ার্ন বানানোর পরে উস্টার এই স্ট্যাটিস্টিক্স এর রিপোর্টটা উন্মুক্ত করে দেয়, তো যে কেউ হচ্ছে ম্যাচ করতে পারে যে আচ্ছা আচ্ছা আমার হচ্ছে এই কোয়ালিটির ইয়ার্ন আমি বানাচ্ছি। এবং এতে করে যারা বায়ার তাদেরও সুবিধা হয়, তারা বলে দেয় যে ভাই আপনি কিন্তু হচ্ছে 25% উস্টার স্ট্যাটিস্টিক্স এর ভ্যালু ফলো করবেন, তখন আমি নিব, এরকম তখন তাদের জন্য এটা সুবিধা হয়। মোটামুটি বোঝা গেল কি কি বোঝাতে চাচ্ছি, জি স্যার নাকি মাথার উপর দিয়ে গেছে মনে হয়? আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে আমরা উস্টারটা দেখলাম, আর একটা ইন্ডিয়ান কোম্পানি দেখবো। ইন্ডিয়ান গুলো আসলে ওরা ওদের মাথায় এত বুদ্ধি, তো ইন্ডিয়ান একটা দেখা যায়, এটাকে ওরা এটাও একই জিনিস, ইন্ডিভিজুয়াল স্পিন্ডল মনিটরিং সিস্টেম। এটা হচ্ছে আমাদের কাজটা করছে কি, এই কাজটা করছে হচ্ছে প্রিমিয়ার। আচ্ছা যাক, এটা এটা নিজেরা দেখে নিও, একই জিনিস যেহেতু। আমি তোমাদেরকে বরঞ্চ একটা মজার জিনিস দেখাই। তো যেটা বলছিলাম যে আমাদের স্পিনিং ফ্যাক্টরিতে ওয়ার্কারদের সাধারণত এখন তো, এতক্ষণ তো আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্পিন্ডল মনিটরিং দেখলাম, যেখানে প্রত্যেকটা স্পিন্ডলের সাথে সেন্সিং ডিভাইস আছে এবং সেই সেন্সিং ডিভাইসের মাধ্যমে সে মেজার করতে পারে। কিন্তু যদি এরকম হয় যে ওয়ার্কারকে কিন্তু তখন প্রচন্ড ভাবে একঘেয়ের সাথে কাজ করতে হয়, যে ওয়ার্কারকে ক্রমাগত, যদি ইন্ডিভিজুয়াল স্পিন্ডল মনিটরিং না থাকে, তাকে কিন্তু এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে এই মাথা ক্রমাগত দৌড়াদৌড়ি করতে হবে। এটা ওয়ার্কারের জন্য খুবই মুশকিলের বিষয়। এই জিনিসটাকে সহজ করার জন্য হচ্ছে একটা মজার জিনিস, সেটা হচ্ছে
ই স্পিন পেট্রোল বাইক। আসলে এটা একটা পেট্রোল বাইক, পেট্রোল মানে হচ্ছে টহল দেওয়া। হ্যাঁ, তো পেট্রোল বাইক, ইলেকট্রিক বাইক আর কি, ছোট। তো কিভাবে কি হয় এটা দেখি চলো। এটা হচ্ছে লাক্সমির মাথায় আসছিল এই বুদ্ধি, এটা অবশ্য অনেকেই করছে। আমরা এই ভিডিওটা লাক্সমির নিচ্ছি, বাংলাদেশেও অনেকে এটা নিজেরাই ইলেকট্রিক বাইক বানায় নেয়, আমাদের দেশেও আছে। তবে আমাদের দেশে ওয়ার্কাররা ব্যবহার করে বলে আমি জানি না। আমি হচ্ছে দেখছি ম্যানেজারিয়াল লেভেলের লোকজনকে ব্যবহার করতে, যে প্রোডাকশন ম্যানেজার, তার পুরো ফ্যাক্টরি চক্কর দিতে হয়, তো সে হচ্ছে একটা ইলেকট্রিক বাইক নিয়ে, এই ছোট একটা ইলেকট্রিক বাইক নিয়ে রওনা দিল। এই লেখাগুলি পড়ো কিন্তু, এই লেখাগুলি দিয়ে আসলে মেসেজ দেওয়া হয়েছে যে ওয়াকিং এন্ড অ্যাটেন্ডিং দ্য পিসিং, অর্থাৎ ক্রমাগত হাঁটা এবং পিসিং করা হচ্ছে এটা রিং ফ্রেমের ট্র্যাডিশনাল মেথড। যে ওয়ার্কার হাঁটবে আর পিসিং করবে, হাঁটবে, চেক করবে, পিসিং করবে। তো এই কাজ যারা করে তাদেরকে বলা হয় পিসার বা সাইডার। হ্যাঁ, সাইডার্স আর ইউজড, এখানে সাইডার বলতে এই জিনিসটাকেই বোঝানো হয়েছে, যে মেশিনের এক সাইড ধরে তারা শুধু হাঁটে আর পিসিং করে, এই জন্য তাদেরকে বলা হয়েছে সাইডার। তো সাইডার্স আর ইউজড টু এনশিওর পিসিং অফ ব্রোকেন ইয়ার্ন, ভেঙে যাওয়া ইয়ার্নকে জোড়া দেওয়ার জন্য সাইডারদের ব্যবহার করা হয়। তো তার কাজই হচ্ছে ক্রমাগত এটা, মেশিনের এক মাথা থেকে আরেক মাথায় দৌড়াবে, মেশিনের সে এক মাথা থেকে আরেক মাথা দৌড়াবে আর হচ্ছে এরকম পিসিং করবে দেখে দেখে। এই মেশিনটাতে যদিও স্পিন্ডল মনিটরিং আছে ইন্ডিভিজুয়াল, কিন্তু আমাদের তো বেশিরভাগ মেশিনই থাকে না, তো তখন কিন্তু ওয়ার্কলোডটা অনেক বেশি হয়ে যায়। তো এই কাজটা হচ্ছে তার জন্য প্রচন্ড পরিশ্রমের, যে বারবার ঘুরে ঘুরে কাজ করা, এবং এটা প্রচন্ড একঘেয়ে একটা কাজ, রিপিটিটিভ ওয়ার্ক। এটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ তথ্য। গবেষণা বলে যে এইভাবে যদি ওয়ার্কাররা কাজ করে তাহলে একজন সাইডারকে এক শিফটে 8 ঘন্টায় 15 কিলোমিটার হাঁটতে হয়। তো 8 ঘন্টায় 15 কিলোমিটার হাঁটতে হয়, কারণ যদি এটা হয়, বিশেষ করে যদি আমাদের ইন্ডিভিজুয়াল স্পিন্ডল মনিটরিং না থাকে, তখন সে তো জানে না যে কোন স্পিন্ডলে ছিঁড়ছে। তখন তাকে ক্রমাগত এক মেশিন এক মাথা থেকে আরেক মাথা হাঁটতে হবে, তখন হাঁটাহাঁটির কিন্তু অনেক বেশি পড়ে যায়। এবং এই কাজটা তাকে করতে হয় হচ্ছে প্রচন্ড শব্দের মধ্যে, স্পিনিং, উইভিং, এগুলো তো প্রচন্ড শব্দের জায়গা। তো এই জন্য পেট্রোলিং এর জন্য একটা পেট্রোল বাইক হচ্ছে তারা তৈরি করেছে, যেন এই হাঁটাহাঁটির কাজটা না করা লাগে। তো তোমাদের যাদের হচ্ছে বাইক কেনার শখ কিন্তু কিনতে পারতেছো না, তারা হচ্ছে এটা অপশন হিসেবে রাখতে পারো। হ্যাঁ, তো হচ্ছে এই সমস্ত স্পিনিং মিলগুলিতে তোমরা যদি সাইডার পদে যোগদান করো, ইঞ্জিনিয়ার পদে যোগদান না করে, তাহলে হয়তো বাইক চালানোর সুযোগ পাবে আর কি। এবং এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই যে দেখো, তাই সে দাঁড়িয়ে থাকলে পিসিং করার জন্য যেই হাইটে যাওয়ার প্রয়োজন পড়তো, এটার হাইটটা ওরকমই রাখা হয়েছে, যেন সে বসে থেকে ওই হাইটে কাজ করতে পারে। তো সে পিসিং করার কাজটা বসে বসেই করবে। ঘুরাই দিল কেন? যদি ইন্ডিভিজুয়াল স্পিন্ডল মনিটরিং থাকে, সে হয়তো খেয়াল করেছে ওইদিকে আর কোনো লাল দাগ নাই, লাল আলো জ্বলছে না, তাই সে ঘুরাই দিল। মেশিনে হচ্ছে ওভারহেড ট্রাভেলিং ক্লিয়ারার থাকে, তো পাশাপাশি দুইটা মেশিনের ওভারহেড ট্রাভেলিং ক্লিয়ারের মধ্যখান দিয়ে যেন সে আসতে পারে, এইভাবেই হচ্ছে মানে ন্যারো ডিজাইন করে হচ্ছে বাইকটা তৈরি করা। এরগোনমিক্যালি ডিজাইন, তার মানে এটার এই শব্দটার মানে হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, অর্থাৎ যে ইউজার তাকে যেন খুব সহজেই হচ্ছে মানে তাকে যেন বেগ পেতে না হয়, ওই উপর থেকে রোভিং ববিন নামানো বা পিসিং করা, তাকে যেন বেগ পেতে না হয়। কানে কিন্তু হেডফোন আছে, যেন হচ্ছে সাউন্ড ক্ষতি করতে না পারে। এই মোটামুটি। আর আমাদের দেশে হচ্ছে সরাসরি ওয়ার্কারদের জন্য কেউ পেট্রোলিং বাইক ব্যবহার করে কিনা জানা নাই, তবে হচ্ছে ম্যানেজার লেভেলে হচ্ছে কোনো কোনো জায়গায়, ওই যেটা তো বলছি কিছুক্ষণ আগে, যে এই কাজটা করা হয়।
আচ্ছা, এইটুকুই আজকের জন্য। তো আমাদের আরেকটু পড়া বাকি আছে নেক্সট ক্লাসে, কিন্তু আমি তোমাদেরকে হচ্ছে এখন একটা বিশেষ পরীক্ষা সংক্রান্ত ল্যাবের এক্সাম সংক্রান্ত একটু তথ্য দেই। ল্যাবের এক্সাম সংক্রান্ত তথ্য দেই যে 50 মার্কসের হচ্ছে তোমাদেরকে হচ্ছে ইয়ে করব আমি একটা 100 মার্কসের মধ্যে 50 মার্কসের হচ্ছে তোমাদেরকে একটা গাইডলাইন আমি দিচ্ছি। তোমরা হচ্ছে এটা একটু ভালোভাবে খেয়াল করো। যাই হোক, আগে বলে আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা পড়ছি হচ্ছে আমাদের অটোমেশন ইন স্পিন্ডল, ইন্ডিভিজুয়াল স্পিন্ডল মনিটরিং সিস্টেম, রিং ফ্রেম মনিটরিং, অনলাইন মনিটরিং সিস্টেম ইন রিং ফ্রেম, automation in online monitoring system in ring frame, automation of online monitoring system in ring frame। তো এটা হচ্ছিল আজকের বিষয়। আর এখানে তোমাদের দেখো 4টা 5টা 6টা 7টা স্টাডি, আরেকটা স্টাডি হচ্ছে স্টাডি নাম্বার 8 আজকে হলো যেটা স্টাডি নাম্বার 8 হলো তাহলে। আর আরেকটা স্টাডি হবে, স্টাডি নাম্বার 9 হবে, সেটা আগামী ক্লাসে ইনশাল্লাহ। তো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্টাডিগুলির 50 মার্কসের জন্য আমি একটু ভাগ করে দিই যে কিভাবে আমি মার্কসে ভাগ করব। প্রথমত হচ্ছে আমাদের এই 8টা বা 9টা স্টাডিগুলির উপরে একটা সামারি লিখতে হবে। প্রত্যেকটা স্টাডির উপরে এক একটা সামারি লিখতে হবে, যে ভিডিও দেখে বা তোমরা হচ্ছে তোমরা কি বলা যায় এই ব্রুশিয়ারগুলি স্টাডি করে একটা সামারি লিখবা। এই সামারিটা হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে আমাকে জমা দিতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? সামারি কি প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা লিখবো? হ্যাঁ হ্যাঁ, সামারি প্রত্যেকের জন্য, প্রত্যেকটা স্টাডির জন্য আলাদা আলাদা সামারি লিখতে হবে, লিখে একসাথে জমা দিতে হবে অ্যাসাইনমেন্ট হিসেবে। অ্যাসাইনমেন্টটা হবে হচ্ছে গ্রুপ ওয়াইজ, অ্যাসাইনমেন্টটা হবে হচ্ছে গ্রুপ ওয়াইজ। তো গ্রুপ ওয়াইজ যেহেতু, আমি তোমাদেরকে হচ্ছে গ্রুপে ভাগ করে দিব এখন। স্যার এটা কি স্যার আমাদের স্যার ল্যাব ডিবেটের মতই যে আপনি স্যার ক্লাসে যেগুলো পড়াতেন ওটার সামারি লিখতাম, এটা হ্যাঁ 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 হ্যাঁ, এরকমই সহজ জিনিস। তবে এটা যেহেতু অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দেবে, একটু গুছায় লিখবে আর কি। এই গুছায় মানে একটু প্রেজেন্টেবল যেন হয়, এটা তো তোমরা জানোই, বয়স হয়েছে যেহেতু জিনিসপত্র একটু প্রেজেন্টেবল হওয়া তো প্রয়োজন। তোমরা হচ্ছে সেকশন 4, আমি তোমাদের গ্রুপটা একটু ভাগ করে দিই আগে। সেকশন 4 এর ল্যাব, এখানে তোমরা আছো হচ্ছে 1 2 3 4 31 জন, 31 জন। তাহলে হচ্ছে তোমরা একটু এক কাজ করো তো, কেউ স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো। আমি তোমাদেরকে আনপেইডও কিছু আছে। আনপেইড কয়জন? 35 জন, তাই না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো কথা মনে করছো তো, 35 জন। তাহলে এই 35 জনের মিলে 7টা গ্রুপ হবে, 5 জন এক গ্রুপে। তাহলে আমি একটু বলে দেই যে কিভাবে, তোমরা একটু একজন স্ক্রিনশট নিয়ে রাখো। এই যে 1 থেকে 16, এই স্ক্রিনশট কে নিচ্ছ? সিয়ার নাও, দিস স্ক্রিনশট। হ্যাঁ, রেসপন্স করো কেউ। স্যার আমি নিয়েছি। আচ্ছা ঠিক আছে, 1 থেকে 16। পরে যে এবার এইটা রাখো, এই যে 17 থেকে 31, সিরিয়াল নাম্বারটা হচ্ছে জি স্যার, দিতে নিয়েছি হবে। স্যার। হ্যাঁ, এবার হচ্ছে কষ্ট করে আরেকটা নাও, এই যে আনপেইড। জি স্যার, নেওয়া হয়েছে স্যার। এবার একটু নোট ডাউন করে রাখো যে তোমার 5 জন 5 জন করে, সিরিয়াল নাম্বার 1 থেকে 5 এক গ্রুপ, 6 থেকে 10 এক গ্রুপ, এইভাবে 30 পর্যন্ত হবে 6টা গ্রুপ, তাই তো? বাকি থাকলো হচ্ছে 30 পর্যন্ত 6টা গ্রুপ হয়ে যাবে 5 জন করে। আর বাকি রইলো যে নাম্বার 31 এবং 4 জন আনপেইড, তারা হচ্ছে গ্রুপ নাম্বার 7। 30 ওকে স্যার। পর্যন্ত 6 গ্রুপ, আর আনপেইড আর 31 নাম্বার হচ্ছে 7 নম্বর গ্রুপ, নাম্বার 7। গ্রুপ ওয়াইজ অ্যাসাইনমেন্ট জমা দিবা। এই এই 8টা 9টা স্টাডি, 9টা হবে আর কি তোমাদের, এই 9টা স্টাডির সামারি অ্যাসাইনমেন্ট হিসেবে আমাকে গ্রুপ ওয়াইজ জমা দিবা, এক গ্রুপ থেকে একটা আর কি। জি স্যার। হ্যাঁ, গ্রুপ ওয়াইজ অ্যাসাইনমেন্ট জমা দিবা এই সবগুলা স্টাডির। আর হচ্ছে এটা হাতে লিখে দিতে পারো বা হচ্ছে তুমি সফট কপি দিতে পারো, কিন্তু দয়া করে হচ্ছে একদম কপি পেস্ট হচ্ছে করলে সেটা কিন্তু তোমার অযোগ্যতা বলে বিবেচিত হবে। আমি আবারও সাবধান করে দিই, হয়তোবা পাশ করে যাবে সর্বোচ্চ আর কি। এই
স্যার আহ, অ্যাসাইনমেন্টটাতে কি কি চাও মানে থাকতে হবে সেটা যদি একটু বলে হ্যাঁ দিবেন কি কি হ্যাঁ অবশ্যই বলবা যে এই ফিচারগুলি হচ্ছে স্বাভাবিকভাবে আমরা ক্লাসে যেরকমটা লিখতাম যে ধরো যাক একটা জিনিস নিয়ে পড়লাম এই ফিচারটা আসলে কি বোঝানো হচ্ছে, এই ফিচারের আমাদের সুবিধা কি, এটা কিভাবে আমাদের স্পিনিং এ প্রভাব ফেলতে পারে, ফিচারটা কোন ম্যানুফ্যাকচারার বানালো, ম্যানুফ্যাকচারার সম্পর্কে কিছু কথা, এগুলা হচ্ছে এই ভিডিও দেখবা, নেটে একটু স্টাডি করবা তাহলেই হয়ে যাবে। ওকে হ্যাঁ ফিচারটা স্যার কিভাবে কাজ করে এই বিষয়গুলো আর কি। তো স্যার তাহলে নাম্বার 1, টাস্ক নাম্বার 1 অ্যাসাইনমেন্ট, গ্রুপ অ্যাসাইনমেন্ট। টাস্ক নাম্বার 2, এইটার উপরে তোমরা হচ্ছে স্লাইড বানাবা, গ্রুপ স্লাইড, গ্রুপ থেকে একটা স্লাইড জমা দিলেই হবে। টাস্ক নাম্বার 3, ওই স্লাইডের উপরে ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন দিতে হবে। এই কাজটা প্রেজেন্টেশনটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, 3 মিনিটের একটা প্রেজেন্টেশন প্রত্যেককে দিতে হবে। স্যার প্রেজেন্টেশনটা কি স্যার সবাই ইন্ডিভিজুয়াল বানাবো নাকি গ্রুপেই না না বানাবো? না, গ্রুপটাই বানাবে, গ্রুপ থেকেই বানাবে, গ্রুপ থেকেই বানাবে। ওকে স্যার। ঠিক আছে, ওই গ্রুপের যে স্লাইড বানাবে না ওইটাই হচ্ছে তোমরা ইন্ডিভিজুয়ালি প্রেজেন্ট করবে, এক একজন 3 স্যার মিনিট করে। প্রেজেন্টেশনে কি স্যার এই টপিকের উপরেই হবে মানে এই যে আমাদের হ্যাঁ হ্যাঁ টোটাল যে জি, এটা? তোমরা অ্যাসাইনমেন্ট বানাচ্ছ না, ওই অ্যাসাইনমেন্টেরই তোমার হচ্ছে একটা স্লাইড বানাবা, একই জিনিস। ওকে অ্যাসাইনমেন্ট বানালে প্রথমে, তারপর এটা স্লাইড বানাবা, এই দুইটা হচ্ছে গ্রুপ ওয়াইজ, আর সেই স্লাইড দেখে ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন দিবা 3 মিনিট করে। এই ওকে তিনটা স্যার। কাজের উপরে 50 মার্ক ইনশাআল্লাহ আমি হচ্ছে ভাগ করে দিব। কাজ কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আর হচ্ছে এই যে তোমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের প্লেলিস্টে যে ইয়েগুলি থাকবে, প্লেলিস্টের মধ্যে তোমাদের হচ্ছে যে ভিডিওগুলা, এখানে তো 7টা আছে, আজকেরটা সহ 8টা হবে, আর আগামী ক্লাস নিলে 9টা। এইগুলির উপরে হচ্ছে তোমাদের কাজ। আগামী ক্লাসে তোমরা যেটা করবা, রিভিউ করে নিয়ে আসতে পারো, যে এখানে এই সবগুলা লেকচার রিভিউ করে নিয়ে আসতে পারো। আর যদি কোনো সমস্যা থাকে সেগুলো নিয়ে কথা বললাম, বা আমারও সিলেবাস আরেকটু বাকি আছে, সেটা নিয়ে আমি কথা বলবো। তো আগামী সপ্তাহের পরের সপ্তাহে তোমাদের হচ্ছে এইটার পরীক্ষাটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। আগামী সপ্তাহের পরের সপ্তাহে হচ্ছে এটার পরীক্ষা শুরু হয়ে যাবে। গ্রুপ নাম্বার 1 থেকে আমরা শুরু করে দিব, একদিনে যতগুলি গ্রুপ নিতে পারি। এক একজন 3 মিনিট করে হলে তো 1 ঘন্টা, তো প্রায় 20 জন, তার মানে 4টা গ্রুপ নেওয়া যাবে আর কি একদিনে। ওকে স্যার আচ্ছা, আর কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, তাহলে স্যার আজকে স্যার আমরা এখানে এখানে একটা শেষ ইয়ে করছি। ছিল হ্যাঁ বলো। স্যার, লাস্টে যে গ্রুপটা স্যার আমি পেয়ে এখানে 162 বেচ আর 152 ওনারা কি আছেন কিনা সেটা তো স্যার। না, তা তো অবশ্যই আছে, ওই যে 181ও আছে, সমস্যা নেই, 181ও আছে। 3 5 6, হ্যাঁ তোমরা এই কয়জন আর কি, 5 জন। সো 152 আর 161 ওনারা ক্লাস করেন কিনা সেটা তো স্যার। ক্লাস করে কিনা এটা তো তারা নিজ দায়িত্বে সিআর এর সাথে যোগাযোগ করে জেনে নেবে। আর না হলে তোমরা 3জনই হচ্ছে সামাল দিবা, তারা নাম্বার কম পাবে, এই তো। স্যার তাহলে কোনো প্রশ্ন না থাকলে স্যার আইডি দিয়ে লিভ করব? হ্যাঁ, যে লোকজন ইতিমধ্যে দেওয়া শুরু করে দিছে, তুমি তো হচ্ছে দেখা যায় পিছিয়ে পড়া, তোমার বন্ধুরা অনেক অগ্রসর, তারা বলার আগেই মোটামুটি খুব সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, প্রশ্ন করো। আর কে জানি হাত তুললো? আচ্ছা, কারো প্রশ্ন নাই? ঠিক আছে, তাহলে আমরা রেকর্ডিং অফ করে দিই এবং লিভ করি।